সময়টা বেশি আগের না, আমার ছোটবেলাকার একটা ঘটনাটা সেই সময়ের যখন সবেমাত্র গ্রামে বিদ্যুৎ এসে পৌঁছেছে, কিন্তু বেশিরভাগ বাড়ি তখনও বিদ্যুতের আলোয় আলোকিত হয়নি। আমার বাড়ির অবস্থাও একই। সন্ধ্যা হলেই সারা গ্রাম কালো অন্ধকারে ঢেকে যায়। দুই একটা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকলেও সন্ধ্যার পর প্রায় দিনই বিদ্যুতের দেখা মিলত না। তখন আমি সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পড়াশোনা কয়েক মাসের মতো বন্ধ, তাই সন্ধ্যা হলেই পাড়ার মোড়ে বটতলায় একটা বাঁশের মাচার ওপর বসে আড্ডা দিতাম। এমনই একদিন সন্ধ্যায় গ্রামে বিদ্যুৎ নেই। আমি আর আমার পাড়ারই এক দাদা কমল মাচায় বসে গল্প করছি। কমলদা আমার থেকে অনেকটাই বড়। তার বাবা মারা গেছেন অনেক দিন আগেই, তাই সংসারের দায়িত্ব তারই কাঁধে এসে পড়েছে। কমলদা পড়াশোনা করে না। বয়সের পার্থক্য থাকলেও কমলদা আর আমি দুজনে অন্তরঙ্গ বন্ধু। যেখানেই যাই কমলদা আমার সাথী। দুজনে বসে নানা রকম গল্প করছি, হঠাৎ একটা চেঁচামেচির শব্দ। কমলদা, চলো তো দেখি কি হচ্ছে। কি আর কি দেখবি, ওটা ওদের রোজের ঝামেলা। চলো না, সেই বসে বসে কি আর করব। ঠিক আছে চল। আসলে ঝামেলাটি হলো, গ্রামের বটতলার ওপাশে কয়েক ঘর জেলে বাস করে। সেখানেই একটা পরিবারে 3 ভাইয়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা লেগেই থাকে। বড় ভাই গোকুল সংসার ধর্ম করেন, তাই তার ছেলে পুলে কেউ নেই। তাই বাকি 2 ভাই ফটিক আর বিকাশ তার সম্পত্তির ভাগ চায়। এই নিয়েই তাদের নিত্যদিনের ঝামেলা। দাদা, তোমার ওইটুকু জায়গায় কি এত অসুবিধা? বাদ দাও মেজদা, বাদ দাও। বড়দা আমাদের কোনোদিন ভালো চায় না। যতই হোক দাদা কোনোদিন আপন হয় না। এসব কি বলছিস তোরা? তোরা ছাড়া যে আমার 3 কুলে কেউ নেই। আমার যা আছে সবই তো তোদের। ও তো শুধু তোমার মন বলানো কথা। তোমাকে কতবার বলেছি আমার ঘরের অবস্থা খুব খারাপ, একটা বাড়ি করব, ওই উত্তর জমিটা দাও। দিলেই না, শুধু আজ আর কাল করে করে যাচ্ছ। দেখ ভাই, তোদের মানুষ করতে আগেই আমি মহাজনের থেকে অনেক টাকা ধার নিয়েছি। আবারও টাকা নিয়ে জমিতে ওই বাগানটা সাজিয়েছি। কয়েকটা দিন যাক, সব টাকা শোধ হয়ে যাক, তারপর না হয় করবি। আর এখন যদি তোদের খুব দরকার থাকে তাহলে ওই পাশের জমিটাই কর না, সবই তো তোদের। তার মানে তুমি ভালো জায়গাটা না দিয়ে ওই খারাপ জায়গাটা নিতে বলছো? ভাই রে, জায়গা ভালো খারাপ হয় না, তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হয়। আজ ওই জায়গাটা একসময় ভাগাড়ের পাশে ছিল বলে তোরা আমায় ওটা নিতে বললি। আজ দেখ, ওই জায়গাটা আমি এমন করে সাজিয়েছি, তোরা ওটা আজ নিবি বলে এমন করছিস। তুমি ওই জায়গাটা দেবে কিনা বলো? বলি দাদা, ভাই এদের ওইটুকু জায়গা দিলে তোমার কি ভাগে কম হয়ে যাবে? আচ্ছা, তোরা আমায় 2 বছর সময় দে, মহাজনের সব ধার শোধ করে দিই, তারপর জায়গাটা নিবি। আর যদি তোদের এতই তাড়া থাকে, মহাজনের ধারটা শোধ করে দিয়ে জায়গাটা নিয়ে নে। তুমি ধার নিয়েছো, তুমি বুঝবে। স্বেচ্ছায় দিতে হলে দাও, না হলে কি করে আদায় করতে হবে সে আমাদের জানা আছে। চলো মেজদা, চলো। তোমার মতো দাদা থাকার থেকে না থাকাই অনেক ভালো। সবাই সেখান থেকে চলে গেল। আমি আর কমলদা তখনও সেখানেই দাঁড়িয়ে রইলাম। দেখলাম গোকুল জেঠু সেখানেই চুপ করে দাঁড়িয়ে আছে। ছোটবেলা থেকেই গোকুল জেঠু বাপ মা মরা 2 ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাদের জন্য নিজের সংসারটুকু করেনি। আজ সেই 2 ভাই ভালোবাসার এই প্রতিদান দিল। গোকুল জেঠু একদম ভেঙে পড়েছে। আমরাও আর তার মুখের দিকে তাকাতে পারলাম না। আমরাও সেখান থেকে রওনা দিলাম।
কমলদা দেখলে তো কি সব হচ্ছে। ওদের কথা বাদ দে, সেই ছোট্ট থেকে দেখে আসছি গোকুল জেঠু ওদের জন্য কত কি করেছে। এখন কেউ তার মূল্য দেয় না রে। চলো একটু বসি। এই মেঘ ডাকছে, চল চল বাড়ি চল, এক্ষুনি বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে কোথা থেকে এক ঝাঁক কালো মেঘ এসে জমাট বাঁধল আকাশের বুকে। মনে হয় গোকুল জেঠুর দুঃখে আকাশটাও তার দুঃখ ব্যক্ত করার জন্য বৃষ্টি হয়ে ঝরে পড়বে। যাই হোক, আমরা আর দেরি করলাম না, বাড়ির দিকে হাঁটা দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে আছি। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারপাশটা আলোকিত হয়ে উঠছে, কিন্তু আমার মনে তখনও জমে আছে অন্ধকার। আর সন্ধ্যার ঘটনাটা আমার মনকে খুব ব্যাকুল করে তুলেছে। খারাপ সময়ে আপন মানুষও পর হয়ে যায়। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতে একটু দেরিই হলো। এখন পড়াশোনা নেই, তাই মাও সকাল সকাল ডাকে না। কোনো রকমে মুখ হাত ধুয়েই বেরিয়ে পড়লাম একটু আড্ডা দিতে। রাস্তায় যেতে যেতেই দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা, ও কমলদা, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছু? আরে পলাশ, তুই কি ঘটেছে শুনেছিস? কি আবার ঘটলো গো কমলদা? আরে সকাল থেকে গোকুল জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঘরের তালা ঝুলছে, আর নদীতে তার নৌকাটা উল্টে পড়ে আছে। সেখানেই যাচ্ছি, যাবি? হ্যাঁ, তাই চলো তাই চলো। আমরা রওনা দিলাম নদীর পাড়ের দিকে। গ্রামের আরো লোক সেখানেই যাচ্ছে। কিছুক্ষণ পরই আমরা সেখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম গ্রামের অনেক লোকই জড়ো হয়েছে। গোকুল জেঠুর বাড়ির লোক সেখানে কান্নাকাটি করছে। দাদা, তুমি কোথায় চলে গেলে আমাদের অনাথ করে? দাদা গো, তুমি ফিরে এসো দাদা। দাদা দাদা দাদা, আমাদের অনাথ করে চলে গেলে দাদা। দাদা, তাদের কান্না দেখে বোঝা যাচ্ছে গোকুল জেঠু আর নেই। কিন্তু ব্যাপারটা খুবই রহস্যময়। সেখানে শুধু নৌকাটা উল্টে পড়ে আছে নদীর জলে, কিন্তু আশেপাশে গোকুল জেঠুর মৃতদেহটা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই কারোর অনুমান সে নদীর জলে ডুবে আত্মহত্যা করেছে। আবার কেউ ভাবছে কাল রাতে ঝড় বৃষ্টিতে নৌকা উল্টে গিয়ে মারা গেছে গোকুল জেঠু। সে যেভাবেই হোক, তার মৃতদেহটা হয়তো নদীর জলের স্রোতে তলিয়ে গেছে, তাই সেটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। এটাই সবার ধারণা। দাদা দাদা, তুমি কেন এভাবে আমাদের ছেড়ে চলে গেলে? ঝগড়াঝাটি কি কোনো পরিবারে হয় না দাদা? তুমি কেন ছেড়ে চলে গেলে দাদা? আরে ফটিক, এভাবে ভেঙে পড়ো না। এমনটাও তো হতে পারে গোকুল রাগ বা অভিমান করে কোথাও চলে গেছে। গোকুল তো আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি খুব ভালো করেই চিনি।
ও আত্মহত্যা করার লোক নয়। না গো খুড়ো, দাদা কাল ঝড় বৃষ্টিতেও জাল নিয়ে বেরিয়েছিল। তোমার বৌমা তো দেখেছে। হ্যাঁ গো, আমি রাতে দরজা খোলার শব্দে বাইরে বেরিয়ে এসে দেখি দাদা জাল কাঁধে নিয়ে যাচ্ছে। দাদা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। দাদা গো, তুমি আমাদের কোথায় ছেড়ে চলে গেলে দাদা? গোকুল জেঠুর পরিবার আর গ্রামের সব লোক দুঃখে ভেঙে পড়ল। তাকে গ্রামের মানুষ খুবই ভালোবাসত, আর লোকটাও ছিল খুবই সরল মনের মানুষ। এই ঘটনার পর 5 দিন কেটে গেল। তাই গোকুল জেঠুর শ্রাদ্ধ শান্তি করা হয়ে গেছে 3 দিনে। প্রথম কয়েকদিন কেউ আর ওই দিকে যায় না। সে লোক হিসাবে যতই ভালো হোক, অপঘাতে মৃত্যু বলে কথা, লোকের মনে সেই ভয়টা তো থাকবে। পাঁচ ছ দিন কেটে যাওয়ার পর সবকিছু ভুলে সবাই আবার ওই দিক দিয়ে যাতায়াত শুরু করেছে। নদীতে মাছ ধরতে যেতেও সবাই শুরু করেছে। সেই দিনই সন্ধ্যায় গ্রামের এক লোক কাশি তার চাষের সবজি বাজারে পাইকারি বিক্রি করে ওই নদীর পাড়ের রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। সদ্য একটা মৃত্যু ঘটেছে এখানে, তাই যতই হোক মনে একটা ভয় তার ছিল। তাই সে সেটা ভোলার জন্য মনে মনে গান করছে। নদীর পাড়ের সেই জায়গাটা যেখানে গোকুল জেঠুর নৌকাটা এখনো বাঁধা আছে, সেখানে আসতেই কাশি থমকে যায়। তার মনে হলো কেউ যেন তার পেছন দিয়ে চলে গেল। ভয় পেয়ে যায় কাশি। এদিক ওদিক ঘুরে দেখেও সে কাউকে দেখতে পায় না। মনের মধ্যে সবসময় ওই কথাই ভাবছি, তাই হয়তো উল্টো পাল্টা সব দেখছি। এমন সময় জল নেই, ঝড় নেই, নদীতে জোয়ারও নেই, তাও গোকুল জেঠুর নৌকাটা দুলতে শুরু করলো। আর তার সাথে ভেসে আসে একটা প্রবল আর্তনাদ। কাশি ভয় পেয়ে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড় লাগায় সে। পরের দিন সকাল হতেই সারা গ্রামে ব্যাপারটা ছড়িয়ে পড়ল। কেউ কেউ ব্যাপারটা বিশ্বাস করলো, আবার কেউ কেউ ভাবলো কাশি মনে ভয় থেকে এসব দেখেছে, তাই ব্যাপারটা নিয়ে তারা গুরুত্ব দিল না। এই ঘটনার পর তিনি জেলেপাড়ার শ্যামল আর তার ছেলে নদীতে জোয়ারের পরে মাছ ধরছিল। মাছ ধরা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আজ ভালোই মাছ পেয়েছে তারা। কিছুক্ষণ পরেই তারা পাড়ে এসে পৌঁছালো। চারিদিকে কোথাও কিছু নেই। পরিবেশটা একবারে শান্ত, থমথমে। হঠাৎ করে তাদের নৌকাটা দুলতে শুরু করলো। বাবা, হঠাৎ করে সব কি হচ্ছে? সেটাই তো, এ আবার কি হলো? বাবু, তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়। ভয় পেয়ে গেল তারা। নৌকা থেকে নেমে তারা দুজনে পাড়ে এসে দাঁড়ালো। কি আশ্চর্য ব্যাপার, নৌকাটা আর দুলছে না।
সাথে সাথেই পাশের ঝোপটা হঠাৎ নড়ে উঠল। সেই দিকে তাকিয়ে তারা ভয়ে জড়সড় হয়ে গেল। তাহলে কাল যেটা কাশির মুখ থেকে তারা শুনেছিল সেটাই সত্যি। তারা যে সেখান থেকে ছুটে পালাবে কিন্তু তারও উপায় নেই। দুটো ঝুড়ি ভর্তি মাছ, সেটা নিয়ে পালানো দায়। এমন সময় ঝোপ থেকে শোনা গেল একটা শেয়ালের ডাক। তারপরই শেয়ালটা সেখান থেকে দৌড়ে পালালো। ও বাবু, ওটা কিছু না, শিয়াল ছিল। তারা ভয়ে ভয়ে বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু তাতে তাদের ভয় কমলো না। তারা বাড়ির দিকে রওনা দিয়েছে, হঠাৎ তাদের মনে হলো কেউ যেন তাদের পিছু করছে। তাদের মনে বাসা বাঁধল ভয়ের অন্ধকার। কিন্তু তাও শ্যামল ছেলের মনে সাহস জুগিয়ে বাড়ির দিকে চলেছে। গ্রামের ভেতরে পৌঁছে তারা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। বাবা চলো, রাতেই মাছগুলো আড়তে দিয়ে আসি, আর বাড়ি নিয়ে যাব না। দুটো ঝুড়ি ভর্তি মাছ, যদি এসব ভুতুড়ে কাণ্ড শুনলে কেউ তাদের এই মাছ না কেনে, সেই ভয়ে শ্যামল আর ঘটনাটা কাউকে বলল না। সরাসরি সেখান থেকে সে চলে গেল মহাজনের আড়তে। সেখানে মাছগুলো দিয়ে তারপর তারা বাড়ি ফিরে এলো। রাত তখন 11টা। শ্যামল বাড়িতে বসে হঠাৎ তার মনে পড়ল, বাবু তখন ভয়ে তাড়াহুড়োই নৌকাটা তো গাছে বাঁধতে ভুলেই গেছি। এখন কি হবে? রাতে জোয়ার আসলে তো নৌকাটা ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওই একটি মাত্র নৌকাই তাদের সম্বল। নৌকা ছাড়া সে মাছ ধরবে কি করে? কি করে তাদের সংসার চলবে? তাই সে সব ভয় উপেক্ষা করে আবার সেখানে যাবে ঠিক করলো। বাবু যাই হোক, আমাকে যেতেই হবে রে। ওই নৌকা ছাড়া আমাদের তো চলবেই না। না বাবা, এত রাতে আমি তোমাকে ওখানে যেতে দেবো না। আজ যা দেখলাম, আমি কোনোভাবেই তোমাকে ওখানে যেতে দেবো না। যাই হোক, কাল সকালে দেখা যাবে। ছেলের মনের ভয় দেখে শ্যামল আর সাহস জোগাতে পারল না। দুজনেই জেগে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। তারপর কি আছে তাদের কপালে কে জানে। সকাল হতেই শ্যামল আর তার ছেলে ছুটে গেল সেই নদীর পাড়ে। কি আশ্চর্য ব্যাপার, নৌকা তো দিব্যি একটা গাছে বাঁধা, তাতে তাদের জালটাও আছে। কিন্তু তারা দুজনে বেশ ভালো করেই জানে কাল রাতে তারা নৌকা বাঁধেনি। আর এখন কেউ তো রাতে মাছ ধরতেও আসে না, তাহলে নৌকাটা বাঁধল কে? ব্যাপারটা নিয়ে তারা খুবই চিন্তায় পড়ল। এমন সময় সেখান দিয়ে নকুল খুড়ো আসছিল। শ্যামল তাকে ডেকে সব কথা খুলে বলল। নকুল খুড়ো সব শুনে অবাক হয়ে গেল। এই একই ঘটনা তো সেদিন কাশির মুখেও শোনা গেছে। ঠিক আছে, একটু একটু বেলা হলে তুমি কয়েকজনকে নিয়ে গোকুলের বাড়ি এসো তো, আমিও আসছি।
গ্রামের অনেক লোকই জড়ো হয়েছে গোকুল জেঠুর বাড়ির সামনে। ব্যাপারটা দেখে আমি আর কমলদাও সেখানে যাই। আচ্ছা শ্যামলদা, তুমি কি করে বুঝলে ওটা দাদারই ভূত? আমরা আমরা ওইখানে আসতেই ব্যাপারটা ঘটেছে, তাই তাই কি দিনের আলো নিত্যই নেশা করে বাড়ি ফিরছিল হয়তো? তোমার তো আবার ওসব ছাড়া চলে না। দেখো ফটিক, ব্যাপারটা হলো যে ওটা একটা অপঘাতে মৃত্যু। আর কাশিও সেই দিন শুনেছে কেউ নাকি মুক্তি চাই বলে চিৎকার করছে। আবার কাল শ্যামলের সাথেও একই ঘটনা ঘটেছে। তাই যেটা বোঝা যাচ্ছে ওটা হলো ওই গোকুলেরই আত্মা। ও আত্মা মুক্তি পায়নি। আমি বলি কি, তোমরা আর একবার ওর পিণ্ডদান করো, বুঝলে? কাকা বাবু, আপনার কি বুড়ো বয়সে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আবার পিণ্ডদান? কত টাকা খরচ আপনি জানেন? এ বুড়োর মাথা সটকে গেছে মনে হয়। এই যাও 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 এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমরাও সব আর ফালতু খরচ করতে পারবো না। যাও সব। আজ সবকিছুই গোকুল জেঠুর পরিবারের কাছে অপচয় বলে মনে হচ্ছে। গ্রামের লোকেরাও খুব দুশ্চিন্তায় পড়ল। লোকটা বাড়ির ঝামেলায় আত্মহত্যা করলো, আর গ্রামের সকলে কি রকম বিপদে পড়ল। লোকটা কত ভালো লোক ছিল বলো তো, মরে গিয়ে কি শয়তানের রূপ ধারণ করলো। কাশি, এমন কথা বলো না। দেখো খুড়ো, গোকুল তোমার ছোটবেলার বন্ধু ছিল, তাই তোমার এসব শুনে খারাপ লাগবে, কিন্তু সত্যকে কি করে চাপা রাখবে? কি সত্য আর কি মিথ্যা সেটা তুমি কি করে বুঝছো? হ্যাঁ খুড়ো, এই ঘটনায় ভয় পাবো না আনন্দ পাবো কিছুই বুঝতে পারছি না। আজ যেটা আমার সাথে ঘটলো। না গো শ্যামল, চিন্তা করো না। গোকুল আমার প্রাণের প্রিয় বন্ধু ছিল। আমাকে ব্যাপারটা জানতেই হবে। আজ সন্ধ্যার পর আমি যাব ওখানে। তোমাদের কেউ কি আমার সাথে যাবে? সবাই চুপ, ভয়ে কেউ আর মুখ খুলল না। ঠিক আছে, আমি একাই যাব। চলো, এখন সবাই বাড়ি যাও। আচ্ছা খুড়ো, আমরা যদি তোমার সাথে যাই আমাদের নেবে? যাবি তোরা? যাবি? হ্যাঁ গো, আমরা যাব। এই তো, তোরাই এই গ্রামের ভবিষ্যৎ। রাত 8টায় গ্রামের শেষ রাস্তার মোড়ে চলে আসবি। যা, এখন বাড়ি যা। আমরা সেখান থেকে বাড়ি ফিরতে লাগলাম। এখন আমাদের মনে একটা ভয় উৎসাহ একসাথে কাজ করছে, কি হবে সেটা দেখার জন্য। যথাসময়ে আমরা দুজন গ্রামের শেষ প্রান্তে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি নকুল খুঁড়োর জন্য। একটু পরেই খুঁড়ো চলে আসলো। তারপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। নদীর ধারে পৌঁছতেই একটা থমথমে ভাব আমাদেরকে গ্রাস করল। ঝিঁঝি পোকার ডাকটা ক্রমশ তীব্র হতে লাগলো। আমরা তিনজনে নৌকার কাছে গিয়ে দাঁড়ালাম।
হঠাৎ করে একটা হাওয়া চলতে শুরু করলো। আমাদের চারপাশে এদিক ওদিক দিয়ে কেউ যেন ছুটে চলে যাচ্ছে। এক ঝলক তাকে যেন আমরা দেখতেও পাচ্ছি। আমাদের দুজনের মনে ভয় তখন থাবা বসালেও নকুল খুড়ো এখনো দিব্যি আছে। এবার নকুল খুড়ো ডাক দিল, গোকুল গোকুল গোকুল, এমন করছিস কেন? শান্ত হ, শান্ত হ। আমি জানি তুই এসব করছিস। এমন করিস না ভাই, এমন করিস না। নকুল পুরো কান্নায় ভেঙে পড়ল। তার কান্না দেখে আশপাশের প্রকৃতিও যেন বিষাদে ভরে উঠল। কি ঘটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। চলো কমল, এখান থেকে চলো। খুড়োর কথা মতোই বাড়ি ফিরতে লাগলাম। রাস্তায় আস্তে আস্তে খুড়ো বলল, কমল বাবা আমার, কাল তোকে একটা কাজ করে দিতে হবে, পারবি তো? কি কাজ খুড়ো? তুমি শুধু একবার বলো। কাল সকালে তুই একবার গিয়ে ব্রজবাসী বাবুকে খবর দিয়ে আসবি, আর একবার বিকালে ওনাকে আসতে বলবি। মানে ওই ব্রজবাসী তান্ত্রিক? তার মানে সত্যি কি খুড়ো এখানে ভূত আছে? ওরা এখনো ছোট ছেলে, তাই এত কিছু বুঝতে পারলি না, তবে আমি সব বুঝতে পেরেছি। আমার মনে হয় আমার গোকুল মরে গিয়েও শান্তি পায়নি। ও কিছু বলতে চাইছে, সেটাই জানার জন্য ব্রজবাসী বাবুকে ডেকে আনতে হবে। পুরো গোকুল জেঠু সবার খুব কাছের মানুষ ছিল, আর আমারও। ওনার আত্মার মুক্তির জন্য আমি সব করতে রাজি। কাল সকাল হলেই আমি যাব। পরের দিন সকাল হতেই কমলদা রওনা দেয় সেই ব্রজবাসী তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এদিকে নকুল খুড়ো গোকুল জেঠুর বাড়িতে তার ভাইয়েদেরকে ব্যাপারটা জানায়। ধীরে ধীরে ব্যাপারটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের সকল মানুষ খুব উৎসাহের সাথে অপেক্ষা করছে কি ঘটে ব্যাপারটা দেখার জন্য। অবশেষে রাত হলো, আসলো সেই মুহূর্ত। তখন হয়তো রাত 9টা হবে, তবে গ্রামের 9টা মানে বেশ অনেকই রাত মনে হয়। ব্রজতান্ত্রিক এসে উপস্থিত হয়েছেন। গ্রামের অনেক লোক সেখানে এসেছে। গোকুল জেঠুর পরিবারের লোকজনও এসেছে সেই নদীর ধারে। ব্রজতান্ত্রিকের নির্দেশ অনুযায়ী আগে হোমযজ্ঞের আয়োজন করা হলো। সবকিছু গুছিয়ে নিয়ে তিনি এবার যজ্ঞে বসলেন। চারিদিকটা এখনো থমথমে। কখন যে কি হয়। ব্রজতান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ছেন আর আগুনে ঘি ঢালছেন। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। আমার মনে তো সব সময় একটাই ব্যাপার চলছে, এই বুঝি ভূত আসলো। হঠাৎ কাল বৈশাখীর মতো চারিদিকটা কালো অন্ধকারে ভরে উঠল। সবাই তো ভয়ে জড়সড় হয়ে গেল। ব্রজতান্ত্রিক বুঝতে পারলেন তার আহ্বানে কাজ হয়েছে। অশরীরী এসে হাজির হয়েছে। তিনি উঠে দাঁড়ালেন,
একটু রেগেই তিনি প্রশ্ন করলেন, কে তুই? হ্যাঁ, সামনে আয়। আয় বলছে। আমি গোকুল। তুই এভাবে সবার অনিষ্ট করছিস কেন? চলে যা এখান থেকে। অনিষ্ট? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি শুধু চাই আমার মুক্তি। তোমরা আমায় মুক্তি দাও, তোমরা। মুক্তি মানে? তোর শ্রাদ্ধ শান্তি তো সব হয়েছে, তাহলে? সেটা হয়েছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার দেহটা এখনো মুক্তি পায়নি। মুক্তি পায়নি মানে? কোথায় তোর দেহটা? ওই তো ওদিকে গাছের নিচে ঝোপের পাশে মাটিতে পোতা আছে আমার দেহটা। মানে এসব কি বলছিস গোকুল? তুই তো আত্মহত্যা করেছিস? তাহলে তোর দেহ? না রে, আত্মহত্যা নয়, হত্যা। আমাকে হত্যা করেছে। কথাটা শুনে গ্রামের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গ্রামের সবাই খুব ভালোবাসতো তাকে, তাই সবাই খুব রেগে গেল। কে তোমায় হত্যা করেছে? একবার বলো তুমি একবার শুধু তার নামটা বলো। কি হলো গোকুল? তুই বল, চুপ কেন? কিছু বল। কে বা কারা তোকে হত্যা করেছে? আপনজনের ব্যথা দিলে বুক ফাড়লেও মুখ ফোটে না রে। আমার তুই ভাই নিজ হাতে আমায় পরপারে পাঠিয়েছে রে। কি বলছিস রে? ফোন তবে সেই দিন সন্ধ্যায় ঝগড়াঝাটি হওয়ার পর রাতে আমার ঘুম আসছিল না। নানা রকম চিন্তা আসছিল মনে। বাইরে বৃষ্টিও পড়ে চলেছে, কি করব? এমন সময় ঘুড়িতে দেখলাম রাত 1টা। ভাবলাম ঘুম তো আর আসবে না, যাই নদীতে এখন জোয়ারের সময়, যদি কিছু মাছ পাওয়া যায়। তাই আমি বেরিয়ে পড়লাম। তুমি শুধু পড়ে ঘুমাবে? ওদিকে তোমার দাদা তো চললো মাছ ধরতে। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি নিজে চোখে দেখলাম। যাও, এটাই সঠিক সময়। দাদা, তুমি আমাদের ডাকলি না? একাই চলে এলি? আরে তোরা এসেছিস? বৃষ্টি পড়ছে তাই ভাবলাম তোদের ডাকবো না। এসেছিস যখন ভালোই করেছিস। এই সবে একবার জাল ফেলেছি, দাঁড়া এবার তুলবো। যা, মনে হয় জালটা কোথাও আটকে গেছে, একবার নামতে হবে। দাঁড়াও, আমি নামছি। এই থাক, তোদের নামতে হবে না, তোদের ভিজতে হবে না। না দাদা, নদীতে এখন অনেক জল, একা নামা ঠিক হবে না। চলো আমরা ধরাধরি করে নামি। আয় বিকাশ, আয়। পাগল ছেলে সব, তোরা আমার কথা এত ভাবিস? আয়। মনে হয় কিছুতে একটা আটকেছে, দাঁড়া আমি একবার ডুব দিই। দাদা, আমাদের তুমি ক্ষমা করে দিও। এসব কি বলছিস তোরা? এই সব কথা শুনে গ্রামের সবার মাথায় আগুন জ্বলে ওঠে। তারা ফটিক আর বিকাশকে মারতে উদ্যত হয়। আজ তোদের দুজনেরই শেষ দিন, মারো বেটাদের। হ্যাঁ মারো বেটাদের, মারো। দাঁড়াও তোমরা, মেরো না ওদের, মেরো না। তোমরা শুধু
তোমরা শুধু আমাকে মুক্তি দাও, আমার দেহ সৎকার করে আমায় আমায় মুক্তি দাও। এ কি বলছিস তুই? তোর সাথে যারা এত অন্যায় করলো তাদের ছেড়ে দিতে বলছিস? না রে, ভুল ওদের না, ভুল আমার। আমি ওদের সুশিক্ষায় মানুষ করতে পারিনি। ছোট থেকে ওদের সব ভুল স্নেহ ভালোবাসায় অন্ধ হয়ে মেনে নিয়েছিলাম। তাই আজ ওরা আমার ভালোবাসাটাকেই অন্ধ করে দিল চিরতরে। তাই বলি, ভালোবেসে যাও তোমরা, ভালোবেসো চিরতরে। শুধু ভালোবাসায় অন্ধ হয়ে প্রশ্রয় দিও না কোনো অন্যায়ের। যুগে যুগে সব ভালোবাসা এইভাবে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।